নির্দিষ্ট পরীক্ষার প্রশ্নোত্তর আলোচনা নয়, সেটা বলে নেওয়াই ভালো। এখানে যেটা উদ্দেশ্য ছিল আমাদের উভয় তরফের, সেটা হচ্ছে যে এই পর্বের যে ইউরোপের ইতিহাস সেটা সম্পর্কে একটা ক্রোনোলজিক্যাল ডিসকাশন, যেখান থেকে স্টুডেন্টরা এই যে ডেভেলপমেন্ট, সমগ্র ইউরোপের এই সময়কার ইতিহাসের যে ডেভেলপমেন্ট, সেটা যাতে সুস্পষ্টভাবে বুঝতে পারে। তো ঠিক সেই কাজটি আমি যতটা সম্ভব সহজ করে করবার চেষ্টা করেছি, এবং বিগত কয়েকটা লেকচার ধরে আমি ফরাসি বিপ্লবের প্রাক পর্যায় থেকে নেপোলিয়ন পর্যন্ত যে ইতিহাস, সেটাকে কালানুক্রমিকভাবে ধরবার চেষ্টা করেছি। আজকে আমরা যে বিষয়টায় প্রবেশ করছি সেটা খুব ইন্টারেস্টিং, এবং তার একটা বলা যেতে পারে প্রিলিউড, একটা পূর্বাভাস আমি আমার আগের যে লেকচার, যেটা গত সপ্তাহে হয়ে গেছে, আমি সেখানে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং সেখানে আমরা যেটা পরিষ্কারভাবে বোঝবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ইউরোপে সেই সময়ে অনেকেই বলতে চেয়েছিলেন যে একটা জাতীয়তাবাদী অনুপ্রেরণা কাজ করতে শুরু করেছিল। যদিও নেপোলিয়নের সমকালে এটা কতটা করেছিল সেই নিয়ে তর্কের অবকাশ আছে, আমি আগের দিন সে কথাও উল্লেখ করেছি। কিন্তু যেটা দরকার আমাদের মাথায় রাখা সেটা হচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্টের সময়কাল থেকেই এই যে পূর্বাভাসটা আমরা কিছুটা হলেও প্রচ্ছন্নভাবে হলেও দেখতে পাই। এবং নেপোলিয়নের ঠিক পতনের পর ইউরোপের যে পুনর্গঠন, যে কথা আজকে আমরা আলোচনা শুরু করব, ভিয়েনা সম্মেলন, একটা খুব লম্বা টপিক, খুব বড় টপিক, আমি চেষ্টা করব যতটা সম্ভব সংক্ষেপে সেটাকে দেখাবার। এই ভিয়েনা সম্মেলনে কিন্তু বলা হয়েছিল, ঘোষিত লক্ষ্য হিসাবে বলা হয়েছিল যে এই সমগ্র ইউরোপের একটা পুনর্গঠন হবে, এবং নেপোলিয়নের মতো কোনো একনায়কতন্ত্রী শাসক যাতে ভবিষ্যতে ইউরোপের শাসন পরিচালনার ক্ষেত্রে বা রাজনৈতিক আকাশে উঠে না আসতে পারে, তার জন্য সর্বতোভাবে চেষ্টা করা হবে। তো এইটা একটা খুব বড় জায়গা যেখানে আমরা নেপোলিয়ন বোনাপার্টকে সিচুয়েট করতে পারি বা তার পরবর্তী ইউরোপকে দেখতে পারি। সেখানে কি ঘটছে আমি আগের দিনই উল্লেখ করেছিলাম একটা চুক্তির কথা। মোটামুটি 1815 থেকে 1848-এর যে গতিময়তা, সেই গতিময়তাটা এইভাবেই এগোবে। কিন্তু 1814 মার্চ মাসে শেমৌর একটা চুক্তি হয়েছিল। এই শেমৌর চুক্তিতে অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড এবং প্রাশিয়া তারা নেপোলিয়নের বিরুদ্ধে একটা শক্তি জোট গঠন করছিল, এবং তারা যেটা উদ্দেশ্য নিয়েছিল সেটা হচ্ছে যে নেপোলিয়নকে যদি পরাজিত করা যায় তাহলে নেপোলিয়নের পরবর্তী পর্যায়ে ফ্রান্সে যাতে বুর্বো রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, এবং ইউরোপে যে নতুন ব্যবস্থা কার্যকরী হবে সেটা আসলে ইউরোপের পুরাতন তন্ত্রেরই পুনঃপ্রতিষ্ঠা, এবং এই পুরাতন তন্ত্রকে অক্ষুণ্ণ রাখা, এবং পরবর্তী বছরগুলিতে ইউরোপের যে ঐক্য এবং এই যে নতুনতর ব্যবস্থা, যেটা পুরাতন ব্যবস্থারই একটা নতুন বহিঃপ্রকাশ, সেটাকে যাতে বজায় রাখা যায় সেটার চেষ্টা করা হবে। খুব পরিষ্কারভাবে বলতে গেলে এই যে ইউরোপের একটা শক্তিবর্গের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা কিন্তু সাধারণ মানুষও খুব খুশি মনে গ্রহণ করেছিল, কারণ সাধারণ মানুষও যেন উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল যে কিভাবে ইউরোপের এই যে ইতিহাস, ইউরোপের এই যে পারিপার্শ্বিকতা, ইউরোপের এই যে রাজনীতি, সেখানে যেন একটা শান্তির বাতাবরণ ফিরে আসে। এইরকম পরিস্থিতিতে যখন এরা প্রচেষ্টা শুরু করলেন তখন আমরা দেখতে পাই যে 1814 মে মাসে একটা চুক্তি হচ্ছে, যেটাকে প্যারিসের প্রথম চুক্তি বলা হয়, কারণ ততদিনে নেপোলিয়ন প্রাথমিক পর্বে পরাজিত এবং সাময়িকভাবে এলবা দ্বীপে নির্বাসিত। এই যে চুক্তিটা, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সের যে রাজ্য সীমা ছিল সেটাকে স্বীকার করে নেওয়া হবে। এখানে খুব ইন্টারেস্টিং, এটা মাথায় রাখতে হবে যে ফ্রান্সের কিন্তু প্রাক ফরাসি বিপ্লব
যে সীমারেখা সেটাকে স্বীকার করা হয়নি। প্রাথমিক পর্যায়ে 1792 এর রাজ্য সীমাকে স্বীকার করে নেওয়া হয়েছিল, এবং তখনও পর্যন্ত কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে বিপদ সেটা সম্পূর্ণ মিলিয়ে যায়নি, এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তাদেরকে কিভাবে ব্যালেন্স করা হবে সেরকম প্রশ্ন কিন্তু আসেনি। তাহলে 1814 সালে আমরা দেখতে পাচ্ছি যে সেমো চুক্তির পর বৃহৎ শক্তিগুলোর কাছে ইউরোপের পুনর্গঠনের পরিকল্পনা খুব স্পষ্ট নয়। তারা কেবলমাত্র ফ্রান্সকে 1792 সালে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তার মহিমাটা কি? তার কারণ নেপোলিয়ন যে বৃহৎ সাম্রাজ্য নির্মাণ করেছিলেন সেটাকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফ্রান্সকে যদি 1792 সালের পরিস্থিতিতে নিয়ে যাওয়া যায়, তাহলে সেটাই ইউরোপের রাজনীতিবিদদের কাছে ছিল অনেক বড় বিষয়। কিন্তু 1814 মে মাসের এই যে প্যারিসের প্রথম চুক্তি, এখানে এই ধরনের পরিস্থিতিটা তৈরি হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে 1814 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে রাজনীতিবিদগণ প্রথম ভিয়েনা শহরে সমবেত হচ্ছেন, এবং তাদের উদ্দেশ্য একটা সুস্পষ্ট নীতি নির্ধারণ, যাতে নেপোলিয়নের পরবর্তী ইউরোপের যে পরিস্থিতি সেটা সুস্পষ্টভাবে নির্ণয় করা যায়, বা কোন দিকে যাবে সেটাকে স্থির করা যায়। কিন্তু এই যে 1814 সেপ্টেম্বরের ভিয়েনার সমাবেশ, সেটা একেবারেই সাকসেসফুল হচ্ছে না। তার একটা বিরাট কারণ হচ্ছে যে ততদিনে নেপোলিয়ন কিছুটা শক্তি সঞ্চয় করে ইউরোপে আবার ফিরে এসেছেন। তার একটা আবার বিপদের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়বার নেপোলিয়ন ফ্রান্সে ফিরে এসেছেন, এবং ফ্রান্সে ফিরে এসে ভিয়েনা সম্মেলনের কাজকে ক্ষতিগ্রস্ত করছেন, কারণ তার ফিরে আসাটা সবাই খুব ত্রস্ত হয়ে উঠছে, মানে তিনি ফিরে আসার ফলে। এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরপরে আবার যুদ্ধ এবং নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়, যে চূড়ান্ত পরাজয় ঘটছে ওয়াটারলু যুদ্ধে, এবং তারপরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হচ্ছে। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়। এবং 1815 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, অর্থাৎ ওয়াটারলুর যুদ্ধের বেশ কিছুটা পরে, একটা আবার চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এটাকে প্যারিসের দ্বিতীয় চুক্তি বলা যায়। তাহলে প্যারিসের প্রথম চুক্তি হচ্ছে 1814 মে মাসে, আর প্যারিসের দ্বিতীয় চুক্তি হচ্ছে 1815 নভেম্বর মাসে। এই যে দ্বিতীয় চুক্তি, এই দ্বিতীয় চুক্তিতে কিন্তু খুব ইন্টারেস্টিং। ফ্রান্সের সীমারেখাকে 1792 এর বদলে 1790 এ নিয়ে আসা হয়। অর্থাৎ আস্তে আস্তে ফ্রান্সকে তার অতীত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং শুধু তাই নয়, পরিষ্কার বলা হচ্ছে যে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে এই বৃহৎ শক্তিবর্গের, অর্থাৎ যারা সমর চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছিল, এই শক্তিবর্গের একটি সেনাবাহিনী ফ্রান্সে মোতায়েন করা থাকবে, কারণ ফ্রান্সের উপরে বিশ্বাস করা যাচ্ছে না। এবং অনেকটা মিল পাওয়া যায় আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর যেরকম একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, ততটা না হলেও এখানে ফ্রান্স অন্তত পক্ষে পরাজিত শক্তি ছিল। ফ্রান্সের উপর কিছুটা ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা এসেছিল, অনেকটা যেরকম আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির বিরুদ্ধে একটা ওয়ার গিল্ট বা যুদ্ধ অপরাধী যে ধারা সেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, ওয়ার গিল্ট ক্লজ, যার ফলে জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। কিন্তু ঠিক সেইটার অনেক আগে ভিয়েনা কংগ্রেসের সময়ে ফ্রান্সকে এই ধরনের ক্ষতিপূরণ বোঝা দিতে হবে কিনা, ক্ষতিপূরণ পে করতে হবে কিনা, এটা নিয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়। এবং এই মতভেদ কিন্তু শুধুমাত্র ক্ষতিপূরণ নিয়ে নয়, এই মতভেদ কিন্তু আসলে নেপোলিয়ন পরবর্তী ইউরোপের পুনর্গঠন কিভাবে হবে সেটা নিয়েই মতবিরোধ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বৃহৎ দেশগুলি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইউরোপের একটা রূপরেখা তৈরি করছেন, একটা বোঝাপড়ায় আসা সম্ভব হচ্ছে। কিন্তু এই অর্থে সেটা সম্মেলন নয়, সেখানে কিন্তু এই চারটি শক্তিরই কিন্তু ছড়ি ঘোরানো আমরা দেখতে পাচ্ছি।
অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড এবং রাশিয়া। এবং এর পাশাপাশি পঞ্চম শক্তি হিসেবে ফ্রান্সকেও কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, ফ্রান্সেরও ভূমিকা রয়েছে। অর্থাৎ ফ্রান্সের অবস্থা ততটা একেবারেই খারাপ নয় যতটা কিনা প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত শক্তি হিসাবে জার্মানির হয়েছিল। ফ্রান্সের অবস্থা একেবারেই ততটা খারাপ নয়। এবং ফ্রান্সের প্রতিনিধি হিসেবে সেখানকার কূটনীতিবিদ তালেরা, বিদেশ মন্ত্রী ছিলেন যিনি এক সময়, সেই তালেরা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছিলেন। এবং পুরো বিষয়টা থেকে একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায় যে ভিয়েনা সম্মেলনে যে সমস্ত দেশ উপস্থিত হয়েছিল তারা কিন্তু দেশ বা জাতি হিসেবে ফ্রান্সকে নয়, আমি আগের লেকচারেও সম্ভবত এটা উল্লেখ করেছি যে তারা ব্যক্তি হিসেবে নেপোলিয়নকেই কিন্তু প্রধান শত্রু বলে মনে করত। অর্থাৎ ফ্রান্সকে একঘরে করা, ফ্রান্সকে যত সম্ভব ক্ষতিগ্রস্ত করা, তাকে কোণঠাসা করা, এইরকম ধরনের কিন্তু কোনো উদ্দেশ্য তাদের ছিল না। এন্ড ইট ওয়াজ ওয়াইজ ডিসিশন। কারণ সেখানে ব্যক্তি নেপোলিয়নকে প্রতিহত করে ফ্রান্সকে বন্ধু হিসেবে না হলেও অন্তত পক্ষে নিজেদের সমকক্ষ একটা শক্তি হিসেবে পেয়ে তারা আসলে প্রধানত যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে সমগ্র ইউরোপীয় ব্যবস্থাটিকে একেবারে বিপ্লবের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য ভিয়েনা সেটেলমেন্ট অ্যান্ড দ্য প্যারিস পিস সেটেলমেন্ট আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইবারে আমরা চলে আসি যে কিভাবে কার নেতৃত্বে আমাদের এই যে ভিয়েনা সম্মেলন সেখানে ইউরোপের পুনর্গঠন প্রক্রিয়া কাজটি এগোচ্ছে। সেখানে আমরা কেন্দ্রীয় চরিত্র হিসেবে যাকে দেখতে পাই, যাকে নিয়ে আমরা আমাদের পরের লেকচারে অর্থাৎ আমাদের এই সিরিজের লাস্ট লেকচারে বিশেষভাবে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, তিনি হচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিখ। এই মেটারনিখ মানুষটি, ইনি কিন্তু ছিলেন ভিয়েনার সম্মেলনের অন্যতম প্রধান একজন চরিত্র, যাকে কিনা আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের স্থিতাবস্থা বজায় রাখা শুধু নয়, তিনি যেটা লক্ষ্য রাখছেন সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করা। এবং অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করতে গেলে, এখানে অস্ট্রিয়া বলতে কিন্তু আমরা অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের কথা বলছি, যেটা হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ইউরোপের বৃহৎ একটি সাম্রাজ্য এবং অত্যন্ত রক্ষণশীল একটি সাম্রাজ্য। এবং এই অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারকে প্রোটেকশন দেওয়ার অর্থই হচ্ছে সমগ্র ইউরোপ জুড়ে একটা রক্ষণশীল ব্যবস্থা গড়ে তোলা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, একটা পিসফুল কোএক্সিস্টেন্স, এবং তার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা ভারসাম্য, শক্তির সাম্য বজায় রাখা, যেখানে নেপোলিয়ন একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এই শক্তির ভারসাম্যটাকে নষ্ট করে দিয়েছিলেন। সেই কারণে নেপোলিয়নের পতনের পর অস্ট্রিয়া বিশেষভাবে চেষ্টা করছে, যেখানে প্রধান ভূমিকা নিচ্ছেন প্রিন্স মেটারনিখ, তার প্রখর ব্যক্তিত্ব, কূটনৈতিক তৎপরতা, সেইখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সম্মেলনটা হচ্ছেও কিন্তু অস্ট্রিয়ারই অন্তর্গত ভিয়েনা শহরে, এবং সেখানে যারা প্রতিনিধিত্ব করছেন অবশ্যই অস্ট্রিয়ার পক্ষ থেকে প্রিন্স মেটারনিখ রয়েছেন, রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, যিনি নিজে রাশিয়ার স্বার্থ রক্ষার জন্য তীক্ষ্ণ নজর রাখছেন এবং যে জারের একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য অবদান ছিল নেপোলিয়ন বোনাপার্টের পরাজয়ের ক্ষেত্রে, যে কারণে তাকে একেবারেই ইগনোর করা সম্ভব নয়, তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী। ইংল্যান্ড থেকে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তার নাম হচ্ছে ক্যাসলরি। এই ক্যাসলরি এবং তার সঙ্গে ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। এবং ইংল্যান্ডের নিজের দেশের কিছুটা উদারনৈতিক এবং প্রগতিশীলতার পরিচয় রয়েছে, কিন্তু ভিয়েনা সম্মেলনে যেহেতু একটা রক্ষণশীল ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করা হচ্ছে, করার চেষ্টা চলছে, সেখানে ক্যাসলরি বা ডিউক অফ ওয়েলিংটন যতই রক্ষণশীল ব্যবস্থার বিরুদ্ধে উদারনীতিবাদী প্রগতিশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করুন না কেন, ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। সুতরাং এখানে ইংল্যান্ড শেষ পর্যন্ত নিজেদের স্বার্থ দেখতে শুরু করে এবং ইউরোপের ব্যাপারে মাথা ঘামানোটা ধীরে ধীরে কমিয়ে দেয়।
আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যে তোমরা ভবিষ্যতেরও যে ইউরোপের ইতিহাস পড়বে সেখানে খেয়াল করবে যে এই 1815 থেকে ইংল্যান্ড কিন্তু ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে আর খুব একটা মাথা ঘামায়নি, কয়েকটা ব্যতিক্রম ছাড়া। এবং সেই ব্যতিক্রমগুলো কেন না, সেখানে তার নিজের দেশের কোনো কোনো ক্ষেত্রে স্বার্থ জড়িয়েছিল। আদারওয়াইজ ইংল্যান্ডের নীতি ছিল 1815 পর থেকে সম্পূর্ণভাবে নির্লিপ্ততা বা বিচ্ছিন্ন একটা নীতি, যেখানে এসে অনেক বেশি পলিসি অফ আইসোলেশন, একেবারেই সরে আসা, আইসোলেটেড একটা পরিস্থিতির সে সিদ্ধান্ত নিয়েছিল। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা শেষ পর্যন্ত ভাঙছে কখন না, যখন আমরা দেখতে পাচ্ছি 1904-এ ফ্রান্সের সঙ্গে তার প্রথম চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, সমস্ত শত্রুতা ভুলে। প্রথম বিশ্বযুদ্ধের আগে যখন ট্রিপল আঁতাত তৈরি হয়, তারই একটা পার্ট হিসেবে এটাকে আঁতাত কার্ডিয়াল বলা হয়। 1904-এ এটা ঘটেছিল। তো সুতরাং এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তার মানে ইংল্যান্ডেরও কিন্তু একটা সুস্পষ্ট নীতি, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার নিজের স্বার্থ ছাড়া সে এক পাও চলবে না। এর সঙ্গে সঙ্গে প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, তিনি ভিয়েনায় উপস্থিত ছিলেন, যদিও তিনি সম্মেলনে সবসময় উপস্থিত ছিলেন না। প্রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন দুজন কূটনীতিবিদ, একজন হচ্ছেন হার্ডেনবার্গ এবং আরেকজন হচ্ছেন হার্ডেনবার্গের সঙ্গী হামবোল্ড। এই হার্ডেনবার্গ এবং হামবোল্ড এরা প্রচন্ডভাবে অ্যাক্টিভ ছিলেন। আর আগেই বলেছি, ফ্রান্সের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ফ্রান্সের এককালের মন্ত্রী তালেরা। তালেরার কাজটি সব থেকে কঠিন ছিল, কারণ তার জন্য প্রচন্ড ক্ষুরধার বুদ্ধি এবং কূটনৈতিক তৎপরতা দরকার ছিল। আমাদের খেয়াল রাখতে হবে, তালেরা এমন একটা দেশের প্রতিনিধিত্ব করছেন আফটার অল, যে দেশটা পরাজিত শক্তি। তাহলে আমরা কাদের কাদের পেয়ে গেলাম একবার রিপিট করে নিই। অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিক, রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন প্রথম আলেকজান্ডার স্বয়ং। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন ক্যাসলরি এবং ডিউক অফ ওয়েলিংটন। তার সঙ্গে সঙ্গে প্রাশিয়ার রাজা থাকছেন তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। তার সঙ্গে সঙ্গে প্রতিনিধি থাকছেন হার্ডেনবার্গ এবং হ্যামবোল্ড। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের প্রতিনিধিত্ব করছেন তালেরা। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি দেশ, বিশেষ করে 5টি দেশ এই ভিয়েনা সম্মেলনে মিলিত হচ্ছে এবং ইউরোপের যে পরবর্তী ভাগ্য নির্ধারণ তার প্রচেষ্টা নিচ্ছে। এখন এইখানে একটা জিনিস আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে। 1815-র ভিয়েনা সম্মেলনের আলোচনায় আমরা প্রথমেই 3টে অংশে এটাকে ভাগ করে নেব। 3টে অংশ কি কি আমরা ছোটবেলাতেও পড়েছি। এখানে প্রধানত 3টে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। এক হচ্ছে বৈধ অধিকার নীতি। বৈধ অধিকার নীতি মানে নেপোলিয়নীয় সাম্রাজ্য বিস্তারের ফলে যে সমস্ত পুরাতন সাম্রাজ্য বা রাজবংশগুলো ক্ষমতাচ্যুত হয়েছিল, বা ফরাসি বিপ্লবের প্রভাবে যে সমস্ত রাজবংশগুলি ক্ষমতাচ্যুত হয়েছিল, সেই রাজবংশগুলোকে সেই সেই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করা। অর্থাৎ বলা হচ্ছে যে এই দেশগুলোতে বা এই অঞ্চলগুলোতে এই রাজবংশেরই একটা বৈধ অধিকার রয়েছে। এই বৈধ অধিকার নীতির যিনি প্রথম প্রস্তাবক এবং সমর্থক ছিলেন, তিনি অবশ্যই ফ্রান্সের প্রতিনিধি তালেরা, কারণ তার মনে হয়েছিল যে ফ্রান্সে আবার বুরবন রাজবংশকে ফিরিয়ে আনা দরকার। এবং দ্বিতীয় যে নীতিটা ছিল সেটা হচ্ছে যে সমগ্র ইউরোপ জুড়ে যুদ্ধের ফলে যে একটা মানে সাম্য বিঘ্নিত হয়েছে, একটা ডিসব্যালেন্স হয়েছে পাওয়ারের, সেটাকে ফিরিয়ে আনা। যে কারণে তারা যে নীতিটা নিচ্ছে এটাকে তারা বলছেন শক্তি সাম্য নীতি। এবং তৃতীয় এবং শেষ যে নীতিটি সেটি হচ্ছে ক্ষতিপূরণ নীতি। এর মূল বক্তব্য ছিল যে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দেশের বিভিন্ন যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি সেটাকে আমরা যাতে পূরণ করতে পারি বা সেই ক্ষতিটাকে যাতে মেকআপ করে দেওয়া যেতে পারে, এবং সেই ক্ষতিটা পূরণ করে দিতে পারলে সেই দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সুবিধা হবে, এরকম একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন আলোচনায় এই 3টে নীতিকে নিয়ে আলোচনায় ঢোকার আগে আমাদের শুরুতেই বলে নিতে হবে যে
অবশ্যই এই তিনটে নীতির যে অবতারণা করা হয়েছিল, অফিসিয়ালি এই কথাগুলো বলা হয়েছিল, এটা একটা আইওয়াশ। আসলে এই তিনটে নীতির মোড়কে এই প্রধান 5টি দেশ, রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, এমনকি ফ্রান্স, এই যে 5টি দেশ, তারা প্রত্যেকে, বিশেষ করে ওই প্রথম 4টি দেশ, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল। কিভাবে সেটা আমরা দেখতে পাবো আস্তে আস্তে। আমরা একে একে আলোচনায় আসি, এবং আমরা যদি প্রথমেই আলোচনায় আসি বৈধ অধিকার নীতির আলোচনায়। বৈধ অধিকার নীতির সমর্থক ছিলেন, আমি আগেই বলেছি, তালেরা, এবং মেটারনিক নিজেও এই নীতির পক্ষে ছিলেন। এবং এটা কি সেটা আমি আগেই বলেছি, যে যে সমস্ত রাজা বা শাসক ফরাসি বিপ্লবের ফলে এবং নেপোলিয়নীয় শাসনে তাদের ক্ষমতা হারিয়েছিলেন, তাদেরকে ফিরিয়ে আনা। প্রথম যিনি ফিরে আসছেন অবশ্যই ফ্রান্সের বুরবো রাজবংশের রাজা অষ্টাদশ লুই। তিনি ফ্রান্সের সিংহাসন ফিরে পাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বুরবো রাজবংশের প্রতিনিধিরা আরো 3টে জায়গায় তাদের শাসন ফিরে পাচ্ছেন। একটা হচ্ছে নেপলস, আর একটা হচ্ছে সিসিলি এবং স্পেন, এই 3টে জায়গায়। এবং এখানে বুরবো রাজবংশের পুনঃপ্রতিষ্ঠার পর আমরা আরো 2টো রাজবংশকে খুব গুরুত্বপূর্ণ হতে দেখছি। একটা হচ্ছে সার্ডিনিয়া এবং পিডমন্ট, যেখানে স্যাভয় রাজবংশ প্রতিষ্ঠিত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে হল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ রাজবংশ ক্ষমতাসীন হচ্ছে। এবং নেপোলিয়নের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে পোপের রাজ্যকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এই বৈধ অধিকার নীতির বলে পোপ তার রাজ্য ফিরে পাচ্ছেন। তাহলে এইভাবে একটা রিস্ট্রাকচারিং বা রিশাফলিং হচ্ছে, যেখানে নেপোলিয়নীয় যে ব্যবস্থা সেখান থেকে আবার আমরা প্রাক নেপোলিয়নীয় যে রাজনৈতিক পরিকাঠামো সেখানে ফিরে গেলাম। এর পাশাপাশি শক্তি সাম্য নীতিতে পরিষ্কার বলা হচ্ছে যে যাতে অদূর ভবিষ্যতে ফ্রান্সের মতো কোনো একটি দেশ বা ফ্রান্সের বাইরেও নেপোলিয়নের মতো কোনো একজন ব্যক্তি, স্বৈরাচারী শাসক, ইউরোপে যাতে একাধিপত্য প্রতিষ্ঠিত করতে না পারেন। তার জন্য কি করা হবে? তার জন্য যেটা করতে হবে, ফ্রান্সকে কিছুটা ঘিরে রাখতে হবে বা তার শক্তি খর্ব করতে হবে। সেই কারণে কি করা হবে না, ফ্রান্সের শক্তি খর্ব করার জন্য তার সারাউন্ডিং যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, তার সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে, সেই সীমান্তবর্তী রাজ্যগুলোর শক্তি বাড়ানো হবে। এই উদ্দেশ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি হল্যান্ডের সঙ্গে লুক্সেমবার্গ এবং অস্ট্রিয়ান নেদারল্যান্ডস বা বেলজিয়ামকে জুড়ে দেওয়া হচ্ছে। হল্যান্ডের শক্তি বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ ফ্রান্সের শক্তি যদি বৃদ্ধি পায়, তার প্রায় সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত হল্যান্ডের শক্তি এমনটাই রাখা হবে যাতে কিনা পরিষ্কারভাবে এই ফ্রান্সকে প্রতিহত করা যায়। এটা একটা। এর পাশাপাশি সার্ডিনিয়ার সঙ্গে জেনোয়াকে যুক্ত করে সার্ডিনিয়ার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং প্রাশিয়াকে দেওয়া হচ্ছে রাইনল্যান্ড, এবং সুইজারল্যান্ডকে নিরপেক্ষ দেশ বলে ঘোষণা করা হচ্ছে। এই যে প্রাশিয়াকে রাইনল্যান্ড দেওয়া হচ্ছে, আমাদের খেয়াল রাখতে হবে যে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বিপুল খনিজ সম্পদ এটা প্রাশিয়া লাভ করছে, আমাদের খেয়াল রাখতে হবে 1815-এ দাঁড়িয়ে প্রিন্স মেটারনিক অস্ট্রিয়ার প্রতিনিধি হিসেবে বা অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের প্রতিনিধি হিসেবে যতই লাফালাফি করুন না কেন, পরবর্তীকালে কিন্তু প্রাশিয়া উঠে আসবে। এটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা 19th সেঞ্চুরির সেকেন্ড হাফে এসে কিন্তু প্রাশিয়াকে দেখতে পাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে উঠে আসতে। তার একটা প্রধান কারণ প্রাশিয়ার অনন্ত খনিজ সম্পদ। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা, সেটা আমাদের লেকচার সিরিজের অন্তর্ভুক্ত নয়। আমি জাস্ট একটা লিঙ্ক দিয়ে রাখলাম, ভবিষ্যতে ছাত্রছাত্রীরা যদি এই জায়গাটা পড়াশোনা করে তাহলে সেখানে সে অবশ্যই দেখতে পাবে, এবং সেই প্রাশিয়ার নেতৃত্বেই পরবর্তীকালে জার্মান জাতীয়তাবাদের বিকাশ ঘটবে। তার যেন একটা প্রাথমিক সূচনা আমরা এই সময় দেখতে পাচ্ছি, যতই মেটারনিক থাকুন না কেন।
এবারে চলে আসবো ক্ষতিপূরণ নীতি, যেখানে নেপোলিয়নের বিরুদ্ধে যেসব দেশ অংশ নিয়েছিল বা যেসব দেশের ক্ষতি হয়েছিল তাদেরকে একদিকে পুরস্কৃত করা, আর যারা নেপোলিয়নকে সহযোগিতা করেছিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করা বা তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া। ইউরোপের পুনর্গঠনের ফলে যেসব রাজ্যকে এই সময়ে ক্ষতিপূরণের ফলে লাভবান করা হয়েছিল, অর্থাৎ যারা নেপোলিয়নের যুদ্ধের ফলে রাজ্যাংশ হারিয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। যেমন অস্ট্রিয়ান নেদারল্যান্ডস ছাড়া আমরা দেখতে পাই যে অস্ট্রিয়ান নেদারল্যান্ডসটাকে তো আলাদা করে জুড়ে দেওয়া হয়েছিল হল্যান্ডের সঙ্গে, যার ফলে অস্ট্রিয়ান নেদারল্যান্ডসের বদলি হিসেবে, আমি এটা একটু আগে উল্লেখ করেছি, একটু মনে করিয়ে দিই যে হল্যান্ডের সঙ্গে লুক্সেমবার্গ যুক্ত করা হয়েছিল শক্তি সাম্য নীতিতে এবং অস্ট্রিয়ান নেদারল্যান্ডস বা বেলজিয়ামকে জুড়ে দেওয়া হয়েছিল। এরই ক্ষতিপূরণ, এই যে অস্ট্রিয়ান নেদারল্যান্ডসকে জুড়ে দেওয়া হয়েছিল, এরই ক্ষতিপূরণ হিসেবে অস্ট্রিয়ান নেদারল্যান্ডস ছাড়ার জন্য লম্বার্ডি বা ভিনেসিয়া এটা দেওয়া হচ্ছে, এবং পোল্যান্ডের যে অংশ অস্ট্রিয়ার পক্ষে ছিল, অর্থাৎ অস্ট্রিয়ার অংশ ছিল এককালে, সেটা ফিরে আসছে, অস্ট্রিয়ার কাছে ফিরে আসছে। বাল্টিক অঞ্চলে নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এবং নরওয়েকে যুক্ত করে দেওয়া হচ্ছে সুইডেনের সঙ্গে। ডেনমার্ককে আসলে কিন্তু শাস্তি প্রদান করা হচ্ছে, আসলে ডেনমার্কের কাছ থেকে নরওয়েকে বিচ্ছিন্ন করে সুইডেনকে পুরস্কৃত করা হচ্ছে, কারণ ডেনমার্ক একসময় ছিল নেপোলিয়নের বন্ধু। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ডের যুদ্ধে প্রাশিয়ার যেটা ক্ষতি হয়েছিল তার জন্য প্রায় অর্ধেক স্যাক্সনির অংশ তাকে, অর্থাৎ প্রাশিয়াকে দিয়ে দেওয়া হচ্ছে। রাশিয়া পোল্যান্ডের বেশ কিছুটা অংশ পাচ্ছে এবং তুরস্কের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বেসারাবিয়া এবং ফিনল্যান্ড, যেটা রাশিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। আর ইংল্যান্ড তার উপনিবেশগুলোতে অধিকার অক্ষুণ্ণ রাখতে চাইছে। তার মানে এই যে কাটাছেঁড়াটা হচ্ছে, এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে যে এখানে প্রধানত অস্ট্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রাশিয়ার উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে, কিছুটা রাশিয়াও লাভবান হচ্ছে, কিন্তু ইংল্যান্ড কোনোভাবেই তার কোনো টেরিটরি বা ভৌমিক লাভ হচ্ছে না, কোনো ভূমিগত লাভ হচ্ছে না। ইংল্যান্ড শুধুমাত্র তার উপনিবেশগুলোতে অধিকার অক্ষুণ্ণ রাখছে, কিছুটা হতাশ হয়েছিল ইংল্যান্ড। আপাত দৃষ্টিতে ইউরোপের এই যে পুনর্গঠন, তা আসলে তিনটে নীতিকে অক্ষরে অক্ষরে পালন করেনি। অনেক সময় একটা নীতি অনুসরণ করতে গিয়ে অপর নীতিকে বিসর্জন দেওয়া হয়েছিল। কেন? তার একটা প্রধান কারণ আমি যেটা শুরুতেই বলেছি, যে আসলে এই নীতিগুলো কিছু নয়, আসল উদ্দেশ্য হচ্ছে এই বৃহৎ শক্তিগুলোর স্বার্থ চরিতার্থ করা। সেই কারণেই এই বিভিন্ন নীতির মধ্যে একটা পারস্পরিক বৈপরীত্য দেখা যায়। যেমন বৈধ অধিকার নীতির ক্ষেত্রে নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের বিলোপ ঘটিয়েছিলেন, কিন্তু ভিয়েনা সম্মেলনে সেটা নিয়ে দীর্ঘ কোনো আলোচনা হয়নি এবং সেখানে ধরেই নেওয়া হয়েছিল পবিত্র রোমান সাম্রাজ্যের কোনো বাস্তব ভিত্তি ছিল না, শুধু রোম নগরীটুকু ওপরে পোপ তার অধিকার ফেরত পেয়েছিলেন। আবার জেনোয়া ও ভেনিসের প্রজাতান্ত্রিক সরকারের পুনরুজ্জীবন ঘটানোর কোনো চেষ্টা করা হয়নি, অথচ কিন্তু বৈধ অধিকার নীতি অনুসারে জেনোয়া, ভেনিস এই সমস্ত ছোট ছোট অঞ্চলগুলোতেও তার পুরাতন যে শাসক বর্গ তাদের ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠার দরকার ছিল। পোল্যান্ড সে তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারেনি, সেখানে কিন্তু রাশিয়ার সম্প্রসারণ ঘটেছিল, রাশিয়া সেটার উপর আগ্রাসী একটা অধিকার কায়েম করেছিল, এটা আমি একটু আগেই বলেছি। সুতরাং এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন লক্ষ্য করা যাচ্ছে। এটা আলোচনা করতে গিয়ে একটা সময় প্রখ্যাত চিন্তাবিদ বার্ট্রান্ড রাসেল, তিনি পোল্যান্ডের বৈধ অধিকার নীতি প্রয়োগ করার ক্ষেত্রে কতগুলো, প্রয়োগ না করার ক্ষেত্রে কতগুলো যুক্তি দেখিয়েছিলেন। তিনি যেটা বলতে চেয়েছিলেন যে পোল্যান্ডে বৈধ অধিকার নীতি প্রয়োগ করার ক্ষেত্রেও কিছু সমস্যা ছিল, কারণ নেপোলিয়নীয় সাম্রাজ্যের আগে পোল্যান্ডে কোনো বৈধ রাজাকেও আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাচ্ছি তাহলে ভিয়েনা সম্মেলনের এই যে বৈধ অধিকার, এই বৈধ অধিকার কাকে বলবো? এই বৈধ অধিকার আসলে রাজ পরিবারের অধিকার, সেখানে জনসাধারণ বা প্রজার অধিকার নয়।
তার যে জাতীয়তাবাদী ভাবনা তার কোনো স্বীকৃতি এখানে নেই। জার্মানি, স্যাক্সনি, নরওয়ে, আমার তার পাশাপাশি অস্ট্রিয়া, নেদারল্যান্ডস বা আমি উল্লেখ করেছি বেলজিয়াম, কোথাও বৈধ অধিকার নীতি প্রয়োগ করা হয়নি। শুধুমাত্র শক্তি সাম্যর অজুহাত দিয়ে এই প্রত্যেকটা অঞ্চলকে কাটাছেঁড়া করা হয়েছে। তাহলে মুখে বৈধ অধিকারের কথা বলা হলেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল শক্তি সাম্য এবং ক্ষতিপূরণকে। কেন শক্তি সাম্য নীতিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছিল? কেন? এ কথার উল্লেখ করেছেন একজন প্রখ্যাত ঐতিহাসিক হেজ। হেজ পরিষ্কার বলছেন যে বৈধ অধিকার নীতিকেই আসলে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছিল। তার একটা বিরাট কারণ, ফ্রান্সের প্রতি কঠোর নীতি না নেওয়া হলেও, প্রত্যক্ষভাবে না নেওয়া হলেও একটা ভীতি ছিল যে কোনো মুহূর্তে ফ্রান্সের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। তাই ফ্রান্সকে সার্বিকভাবে শক্তিশালী রাজ্য দ্বারা বেষ্টিত করা, এটাই ছিল প্রধান উদ্দেশ্য। এবং শুধু তাই নয়, এদিকে পোল্যান্ডের উপরেও কিন্তু রুশ প্রাধান্য যে প্রতিষ্ঠিত হচ্ছে সেটাও কিন্তু ঠিক কাম্য নয়। এখানেও কিন্তু আবার শক্তি সাম্য নীতিটাও ঠিক নয়। এখানে আসলে রুশ আগ্রাসন প্রতিভাত হয়েছিল। এখানে রাশিয়ার নিজের শক্তি বৃদ্ধির যে আকাঙ্ক্ষা সেটাকে সে চরিতার্থ করতে চেয়েছিল। অর্থাৎ আলটিমেট যেটা লক্ষ্য সেটা হচ্ছে নিজের স্বার্থ রক্ষা করা, নিজের স্বার্থকে সুরক্ষিত করা, নিজের দেশকে আস্তে আস্তে শক্তিশালী করা। তার মানে এখানে আদর্শ বা নীতির কথা যতই বলা হোক না কেন, ইন প্র্যাকটিস, ইন রিয়েলিটি এটা পরিষ্কার যে প্রত্যেকটা বৃহৎ রাষ্ট্র তার নিজের স্বার্থের কথা চিন্তা করছে এবং তা করতে গিয়ে ছোট ছোট রাষ্ট্রগুলোর স্বার্থ, তাদের জাতীয়তাবাদী আদর্শ, সেগুলোকে তারা স্বীকার করেন। জার্মানিতে কিছুটা শক্তি সাম্য নীতি প্রয়োগ হয়েছিল। অস্ট্রিয়া, প্রাশিয়া কিন্তু কেউই চায়নি জার্মানিতে সবসময় বৈধ অধিকার নীতি অনুসৃত হোক, কারণ তাহলে দেখা যাবে যে তাহলে জার্মানিতে অনেক সমস্যা রয়েছে। এই যে প্রধান দুটো জার্মান শক্তি অস্ট্রিয়া এবং প্রাশিয়া, তারা ছড়ি ঘোরাতে পারতো না, যে কারণে জার্মানিতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট কতগুলো জার্মান রাজ্য, যার সংখ্যা ছিল প্রথম দিকে 38টি বা পরবর্তীকালে 39টি, এই ছোট ছোট রাজ্য নিয়ে একটা জার্মান বুন্ড গঠিত হয়েছিল, যে জার্মান বুন্ডের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছিল অস্ট্রিয়া। অর্থাৎ যেহেতু এখানে মেটারনিক নিজে পরিচালনা করছেন, তাই অস্ট্রিয়া চাইছিল সমগ্র জার্মানির উপর তার একটা অধিকার প্রযুক্ত হোক। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাই যে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জার্মানির ছোট ছোট রাষ্ট্রগুলির মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়েছিল, এটা আমি আগেও উল্লেখ করেছি। কিন্তু এই জাতীয়তাবাদী চেতনার বিষয়টিকে কেউ গুরুত্ব দেননি। আমরা দেখতে পাই পরবর্তীকালে জার্মানিতে বারবার চেষ্টা হয়েছে, কিন্তু জার্মানি ঐক্যবদ্ধ হতে পারেনি, সাধারণ পন্থায় ঐক্যবদ্ধ হতে পারেনি। তালেনার ইচ্ছা ছিল যে জার্মানিতে বৈধ অধিকার নীতি প্রয়োগ করা হোক এবং সেখানে ঐক্যবদ্ধ একটা জার্মান রাষ্ট্র গঠিত হোক। কিন্তু তিনি এ ব্যাপারেও সচেতন ছিলেন যে সেই মুহূর্তে যদি জার্মানি একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়, তাহলে এই ইউনিফাইড জার্মানি কিন্তু ফ্রান্সের পক্ষে খুব একটা কল্যাণকর নয়। কারণ তার সংশয় ছিল যে জার্মানি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং জার্মানি যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে সে অনেক বেশি অ্যাগ্রেসিভ পলিসি নেবে, আগ্রাসী হবে। সেই সময় থেকেই ফ্রান্সের কিন্তু জার্মানির ব্যাপারে একটা ভয় শুরু হয়েছিল। এবং এটা যে অমূলক ছিল না, তোমরা ছাত্রছাত্রীরা যখন পরবর্তীকালে জার্মানির ইতিহাস পড়বে, বিশেষ করে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের জার্মানির ইতিহাস, সেইখানে জার্মানির যে অ্যাগ্রেসিভ ফরেন পলিসি সেটাকে আমরা দেখতে পাবো। এবং একটার পর একটা নীতি নির্ধারণের মধ্যে দিয়ে জার্মানি কিন্তু প্রচন্ড শক্তিশালী হয়ে উঠবে এবং সব থেকে বেশি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ফ্রান্স। সুতরাং তালেরা বৈধ অধিকার নীতি প্রয়োগ করতে গিয়েও
জার্মানিতে শেষ পর্যন্ত বৈধ অধিকার নীতি প্রয়োগ করলেন না এবং শেষ পর্যন্ত জার্মান বুন্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হলো। সুতরাং এখানে আদর্শ নয়, এখানে প্রত্যেকটা রাষ্ট্রই তার নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে অন্যের স্বার্থকে বিসর্জন দিয়েছেন, এটাই মাথায় রাখতে হবে। এবং প্রাশিয়াও কিন্তু খুব একটা পিছিয়ে নয়, সে কিন্তু আস্তে আস্তে আলাপ আলোচনা বার্গেন করছে, এর মধ্যে দিয়ে এমন একটা আপোষে আসতে চাইছে যাতে করে সেও কিন্তু পরিষ্কারভাবে একটা ইউরোপীয় রাজনীতিতে একটা শক্তিশালী অবস্থান নেয়। এই প্রসঙ্গে অসাধারণ একটা মন্তব্য করছেন ডেভিড টমসন। ডেভিড টমসন পরিষ্কার বলছেন, দ্য সেটেলমেন্ট অফ ভিয়েনা was a network of bargains and negotiated compromises. I repeat, the settlement of Vienna was a network of bargains and negotiated compromises. এই যে পরিস্থিতি, প্রত্যেকের স্বার্থ দেখার জন্য একটা দর কষাকষি করছে, প্রত্যেকের স্বার্থ দেখার জন্য একটা নেগোসিয়েশনে আসছে, একটা কম্প্রোমাইজ করছে। সুতরাং এই হলো ভিয়েনা সেটেলমেন্টের মূল জায়গা, অর্থাৎ প্রত্যেকটা শক্তি নেপোলিয়ন উত্তর ইউরোপে নিজেকে শক্তিশালী একটা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তাহলে এর মূল্যায়নটা আমরা কিভাবে করব? এর মূল্যায়ন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। অনেক ঐতিহাসিক একে পজিটিভলি দেখেছেন, অনেক ঐতিহাসিক একে নেগেটিভ দিক থেকেও দেখেছেন। ভিয়েনাতে যে অনুসৃত নীতি বা কার্যাবলী, এর বিরুদ্ধে সব থেকে বড় যে অভিযোগ যেটা ঐতিহাসিকরা এনে থাকেন, প্রধানত জার্মানি, তার সঙ্গে সঙ্গে ইতালি, তার সঙ্গে সঙ্গে পোল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, ফিনল্যান্ড, এই সমস্ত দেশের মানুষের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছিল। সব থেকে বড় সমালোচনা এটাই যে ভিয়েনা সম্মেলনের যারা রচয়িতা, যারা এটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তারা ফরাসি বিপ্লব থেকে বেরিয়ে আসা যে জাতীয়তাবাদ এবং উদারনীতিবাদ, ন্যাশনালিজম অ্যান্ড লিবারালিজম, এই দুটো আদর্শকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিলেন। এখন এখানে প্রশ্ন হলো যে সত্যি কি তাই? এই অভিযোগ হয়তো সম্পূর্ণ মিথ্যা নয়, কিন্তু একদিকে দেখতে গেলে একটা প্রতিযুক্তি আসে, সেটা হচ্ছে যে জাতীয়তাবাদের মতো বা উদারনীতিবাদের মতো যে নতুন আদর্শ, সেই নতুন মতাদর্শগুলো তখনই কি সম্যকভাবে উপলব্ধি করা গিয়েছিল? ডেভিড টমসন, ফিশার, ম্যারিয়ট, এই সমস্ত ঐতিহাসিকরা যারা ছিলেন, তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই সময়ে কিন্তু জাতীয়তাবাদের মতো ধারণাগুলো বা উদারনীতিবাদী মতাদর্শগুলোকে সুস্পষ্টভাবে আইডেন্টিফাই করা যায়নি। তাহলে যদি সেগুলোকে সুস্পষ্টভাবে আইডেন্টিফাই করা না যায়, তাহলে সেগুলো সম্পর্কে সমকালীন রাষ্ট্রনেতারা কিভাবে সতর্ক হবে? এবং ভিয়েনা সম্মেলনের পক্ষে এরকমও বলা হয় যে এর যারা রাষ্ট্রনেতা ছিলেন, তারা ইচ্ছা করলেই কিন্তু এই সমস্ত আদর্শগুলোকে অনুসরণ করতে পারতেন না। তাদেরকে বাস্তববাদী কিছু নীতির মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তে আসতে, যা না করে কিন্তু উপায় ছিল না। সো দে ওয়্যার ফোর্সড টু ফলো দিস প্রসেস। তারা যে পন্থায় কাজ করেছিলেন, তারা সেই পন্থাতেই কাজ করতে বাধ্য ছিলেন, এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এবং শুধু তাই নয়, বৃহৎ রাষ্ট্রগুলোর মধ্যে স্বার্থের এত রকমের সংঘাত ছিল, সেটার জন্য তাদেরকে এত বেশি বার্গেইন করতে হয়েছিল যে অন্যান্য দিকগুলোকে বিবেচনায় আনা ছিল অসম্ভব। So it was quite impossible task for them to accept the idea of nationalism and liberalism. এটা সম্ভব ছিল না। এ প্রসঙ্গে আমি আরেকজন ঐতিহাসিকের উল্লেখ করব, তিনি হচ্ছেন এল.সি.বি. সিম্যান। সিম্যান পরিষ্কার বলছেন যে 1815 খ্রিস্টাব্দের এই পরিস্থিতিতে জাতীয়তাবাদের আদর্শ গ্রহণ করা একদিকে ছিল অসম্ভব, আর একদিকে ছিল আনওয়ান্টেড, অনভিপ্রেত। এটা অবশ্যই গ্রহণ করা উচিত নয়।
তিনি পরিষ্কার বলছেন যে বেলজিয়াম বা জার্মানিতে হাউ ওয়াজ ইট পসিবল টু ফলো দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম। বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত না করলে তা হয়তো ফ্রান্সের আক্রমণের শিকার হয়ে যেত, ইউরোপে আবার একটা নতুন অশান্তি শুরু হতো। সুতরাং বেলজিয়ামের সেই সময়কার জাতীয়তাবাদ সম্পূর্ণভাবে পরিস্ফুট নয় যাতে করে তাকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। জার্মানিকে ঐক্যবদ্ধ করা সেই মুহূর্তে সম্ভব ছিল না, এবং আমরা পরবর্তীকালেও দেখছি জার্মান রাষ্ট্রগুলি কিন্তু জার্মানিকে ঐক্যবদ্ধ কতটা করা হবে সে সম্পর্কে যথেষ্ট সন্দিহান। 1848 এসেও আমরা দেখছি, আমরা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে দেখছি জার্মানি হেজিটেট করছে, জার্মানি যথেষ্ট দ্বিধাগ্রস্ত, জার্মানি তখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে 1815-তে সেটা কি করে সম্ভব? সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে 1815 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ঐতিহাসিকদের অনেকের মনে হয়েছে যে ভিয়েনা কনফারেন্সে দাঁড়িয়ে জাতীয়তাবাদকে ফলো করা বা তাকে গুরুত্ব দেওয়া সম্ভব ছিল না। তখন দাঁড়িয়ে জাতীয়তাবাদকে গুরুত্ব না দিলেও আমরা পরবর্তীকালে দেখেছি যে জাতীয়তাবাদ এবং উদারনীতিবাদকে চেপে রাখা সম্ভব হয়নি। ভিয়েনা সম্মেলনের সব থেকে বড় যে প্রশংসার দিক, যেটা অনেক ঐতিহাসিকই সেই দিকটাকে তুলে ধরার চেষ্টা করেছেন, দ্যাট আলটিমেট গোল কি, সেটা হচ্ছে পিস, শান্তি। মোটামুটি ভাবে প্রায় 50 বছর ইউরোপের শান্তি বজায় ছিল। এদিকটা একটুখানি অন্যভাবে এলসিবি সিম্যান দেখবার চেষ্টা করেছেন, এবং বারবার আমিও যেটা ছাত্রছাত্রীদের বলতে চাইছি সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে ভার্সাই ট্রিটি তার সঙ্গে তুলনা করি, ভার্সাই চুক্তি, এলসিবি সিম্যানও বলছেন যে এর একটা বিরাট গুণ হচ্ছে যে ভার্সাই চুক্তির মধ্যেই পরবর্তীকালের একটা প্রতিশোধ স্পৃহা, যুদ্ধ, এই সমস্ত বীজ লুকিয়েছিল, যেটা কিন্তু ভিয়েনা চুক্তির মধ্যে লুকিয়ে ছিল না। ভার্সাইয়ের মধ্যে ভবিষ্যৎ দ্বন্দ্বের একটা সম্ভাবনা ছিল। ভিয়েনা সম্মেলনে জাতীয়তাবাদ উপেক্ষিত হলেও কোনো রাষ্ট্রই খুব বড় ধরনের বঞ্চনার শিকার হয়নি, যার ফলে তার মধ্যে কোনো ক্ষোভের সঞ্চারণ ঘটেনি। আমরা দেখতে পাই যে ভিয়েনা সম্মেলনে এটা একটা খুব বড় যুদ্ধের বীজ বপন করেনি। বড় যুদ্ধ না বাঁধলেও ইউরোপের অনেক মানুষ এই ব্যবস্থায় যদিও ক্ষুব্ধ ছিল, বিপ্লবকে এড়ানো যায়নি, বিদ্রোহকে এড়ানো যায়নি। আমরা 1830-এই ফ্রান্সে আবার বিপ্লব দেখতে পাই, কিন্তু তবুও মোটের উপর শান্তি বজায় ছিল। 1815 থেকে 48 খ্রিস্টাব্দের এই যে সময়কালটা একটা বিপ্লবের যুগ বলা যেতে পারে। বেশ কতগুলো পরপর বিপ্লব হচ্ছে। জ্যাক ড্রস বলছেন ইউরোপ বিটুইন রেভলিউশনস, বইটার নাম দিচ্ছেন। এই যে সময়কালটা, সেখানে কিন্তু ভবিষ্যৎ ইউরোপের জন্য এমন একটা আন্তর্জাতিক কাঠামো তৈরি করা হয়েছিল যা শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর ছিল। শুধু তাই নয়, এই সময়ে যেটাকে আমরা বলি কনসার্ট অফ ইউরোপ, একটা আন্তর্জাতিক শক্তি সমবায় গঠন করা হয়েছিল, যে শক্তি সমবায়, ইট ওয়াজ we can say that first international organization like the League of Nations or United Nations, যেগুলো পরবর্তীকালে আমরা দেখতে পাই, তার যেন একটা পূর্বাবস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমরা এই প্রথম দেখতে পাচ্ছি, কনসার্ট অফ ইউরোপ। যদিও সেটা যে খুব সাকসেসফুল ছিল তা নয়, বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ফরমেশন অফ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং একটি অত্যন্ত প্রগতিশীল মানবিক পদক্ষেপ হিসেবে এই সম্মেলনে দাস ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়েছিল। এবং শুধু তাই নয়, ইংল্যান্ডেরও সমালোচনা করা হয়েছিল, কারণ ইংল্যান্ড শিশু শ্রমিকদের প্রতি অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং শোষক ছিল। তার থেকেও পাশাপাশি আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত প্রবাহিত নদীগুলি, যেগুলো একাধিক দেশের মধ্যে প্রবাহিত হয়েছে, সেখানে অবাধ নৌ চলাচলের অধিকার দান করা হয়েছিল। অল দিজ আর দ্য পজিটিভ থিংস যেগুলো কিন্তু ভিয়েনা সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা যেটা, এই যে সেই সময়কার জাতীয়তাবোধ
উদারনীতিবাদ, এগুলোকে পড়া গেল না, এগুলোকে আইডেন্টিফাই করা যায়নি, হয়তো সম্ভবও ছিল না। কিন্তু এটাই ছিল সব থেকে বড় একটা ত্রুটি বা সীমাবদ্ধতা। হয়তো প্রতিবন্ধকতা ছিল, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এর থেকে বেশি ন্যায়সঙ্গত বা যুক্তিযুক্ত ব্যবস্থা হয়তো গড়ে তোলা যেত না। এবং ইউরোপের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এই সময়ে, যার প্রভাব আমরা মোটামুটি সেকেন্ড হাফে 1870s পর্যন্ত দেখতে পাই। সেদিক থেকে এর গুরুত্ব নিঃসন্দেহে অসীম। কিন্তু খেয়াল রাখতে হবে, এই ব্যবস্থার মধ্যে একটা সমস্যার বীজ লুকিয়ে আছে। তার কারণ, অনতিবিলম্বে আমরা জাতীয়তাবাদের উত্থান দেখব, অনতিবিলম্বে আমরা সমাজতন্ত্রবাদের উত্থান দেখব, ইউটোপিয়ান সোশ্যালিজমের উত্থান অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখব। এবং এইভাবে ধীরে ধীরে আমরা বিভিন্ন ধরনের ভাবনার উত্থান দেখতে পাব। এবং তার ফলশ্রুতি হিসেবে শেষ পর্যন্ত যেটা ঘটবে সেটা হচ্ছে ফ্রান্সে আবারও বিপ্লব আমরা দেখতে পাবো। 1830 এবং 1848 সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়বে। এবং এই যে অপূর্ণ জাতীয়তাবাদ, অপরিতৃপ্ত জাতীয়তাবাদ, যে অপরিতৃপ্ত জাতীয়তাবাদ কিন্তু ধীরে ধীরে সমগ্র ইউরোপকে গ্রাস করে ফেলবে। এবং এই অবদমিত জাতীয়তাবাদ ধীরে ধীরে একটা উগ্র জাতীয়তাবাদের জন্ম দেবে, যে জাতীয়তাবাদ নিজেদের শ্রেষ্ঠত্বকে তুলে ধরতে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে এবং ইউরোপের শান্তিকে বিঘ্নিত করবে। তার বিভিন্ন ব্যাখ্যা আছে এই ধরনের জাতীয়তাবাদের উত্থানের। বামপন্থী ব্যাখ্যায় এটা অবশ্যই ধনতান্ত্রিকতার একটা চূড়ান্ত পর্যায়, লেনিন সেই ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেটা সর্বজনগ্রাহ্য নয়। জাতীয়তাবাদের থেকে সাম্রাজ্যবাদের রূপান্তরের অনেক ধরনের ব্যাখ্যা আমরা দেখেছি, সেগুলো আমাদের সিলেবাসের পরবর্তী স্তরে রয়েছে, যেটা আমাদের এই লেকচার সিরিজের অন্তর্ভুক্ত নয়। এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সমগ্র ইউরোপ জুড়ে একটা বৈপ্লবিক পরিস্থিতি, যেটা শুধু আর ফ্রান্সে সীমাবদ্ধ নেই। মেটারনিক সিস্টেম, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, এই মেটারনিক সিস্টেম কিন্তু সমগ্র ইউরোপ জুড়ে পুরাতন তন্ত্রকে রক্ষা করতে ব্যর্থ। যে কারণে এই মেটারনিক সিস্টেমের ব্যর্থতা ইউরোপকে পুনরায় বিপ্লবের দিকে ঠেলে দেবে। এবং 1848-এ যখন বিপ্লব ঘটবে, তখন 1848-এর বিপ্লবের কেন্দ্র কিন্তু আর শুধু ফ্রান্স নয়, সমগ্র ইউরোপ, যেখানে পুরাতন রাজবংশগুলোর বিরুদ্ধে একটা চূড়ান্ত লড়াই এবং জার্মানিতে জাতীয়তাবাদী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা পদক্ষেপ গৃহীত হবে বিসমার্কের দ্বারা। এই যে ঘটনাগুলো ঘটবে, এইগুলো সব কিন্তু ধীরে ধীরে আসতে থাকবে, কারণ এই যে ফাঁকটা থেকে গেল, জাতীয়তাবাদী ধারণাকে অবহেলা করা হলো বিভিন্ন বড় রাষ্ট্রগুলোর তাৎক্ষণিক স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে, এর মধ্যেই ভবিষ্যৎ ইউরোপের সমস্যাগুলো লুকিয়েছিল। ভিয়েনা সম্মেলন একটা মূল জায়গা, যেখান থেকে দাঁড়িয়ে মেটারনিকের মতো রাষ্ট্রনীতিবিদগণ ভবিষ্যৎ ইউরোপের পুনর্গঠনের দিকে লক্ষ্য দেবেন, যেটাকে এক সময় অনেকে বলেছেন মেটারনিক এজ বা মেটারনিক এরা। যদিও এখন আর এই ধরনের টার্ম ব্যবহার করার ঐতিহাসিকরা পক্ষপাতী নন, কিন্তু মেটারনিক এমন কিছু ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন এবং যেটাকে আনকোয়েশ্চনেবলি, প্রশ্নাতীতভাবে ইউরোপের অন্যান্য নেতারা সমর্থন করেছিলেন। এই যে মেটারনিক সিস্টেমটা তৈরি হচ্ছে, এটা একটা দ্বন্দ্বের জন্ম দিচ্ছে। ইট ইজ আ ক্লিয়ার কনফ্লিক্ট, যেখানে প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো মাথাচাড়া দিচ্ছে মেটারনিকের বিরুদ্ধে। মেটারনিক তাকে আটকাবার চেষ্টা করছেন, পাচ্ছেন না। এই যে মেটারনিক সিস্টেম এবং তার ব্যর্থতা, এবং এই ব্যর্থতার মধ্যে দিয়ে কিভাবে ইউরোপের ইতিহাস একটা বৈপ্লবিক বিস্ফোরণের দিকে এগিয়ে যাবে,
এটাই হচ্ছে পরবর্তী ইতিহাসের বৈশিষ্ট্য। অর্থাৎ 1815 দাঁড়িয়ে ভিয়েনা সম্মেলন, আর 1815 থেকে 1848-এর মধ্যে একটাই রাজনৈতিক প্রবণতাকে আলোচনা করে আমি শেষ করব, যে প্রবণতার মধ্যে সমস্ত সম্ভাবনার বীজ লুকিয়েছিল, যেটা হবে আমাদের লেকচার সিরিজের লাস্ট লেকচার, সেটা হচ্ছে মেটারনিক সিস্টেম। এই মেটারনিক সিস্টেম একদিকে রক্ষণশীলতাকে ধরে রাখতে চাইছে, বিভিন্ন রাজবংশগুলোর প্রতিনিধি হিসেবে সমস্ত ধরনের প্রগতিশীল ভাবনা এবং আন্দোলনকে গলা টিপে হত্যা করে নিজেদের অস্তিত্বকে, নিজেদের ঐতিহ্যকে আঁকড়ে থাকতে চাইছে। আর একদিকে তার বিরুদ্ধে উঠে আসা ছাত্র, শ্রমিক প্রভৃতির হাত ধরে বিভিন্ন উদারনীতিবাদী গণতন্ত্রী আদর্শ, যা কিনা ইউরোপে একটা প্রতিশক্তি হিসেবে মেটারনিক সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, যার বিরুদ্ধে মেটারনিক সিস্টেমকে যুদ্ধ করতে হচ্ছে। এবং শেষ পর্যন্ত মেটারনিক সিস্টেমের ভেঙে পড়াই এক নতুন ইউরোপের জন্ম দিচ্ছে। সে এমন এক ইউরোপ, যে ইউরোপ কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, যা কিনা 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধের ইউরোপ, যার ইতিহাস আরো অনেক বেশি জটিল, যার মূল ভিত্তি কিন্তু লুকিয়ে আছে প্রথমার্ধের ইউরোপের ইতিহাসের মধ্যে, যেখানে ফরাসি বিপ্লব, নেপোলিয়ন, ভিয়েনা ব্যবস্থা, মেটারনিক ব্যবস্থা, এই সমস্তটার যে আইডিওলজিক্যাল বেস, আইডিওলজিক্যাল ফাউন্ডেশন, সেটাকে যদি খুব সুস্পষ্টভাবে বোঝা না যায়, তাহলে পরবর্তী পর্যায়ের ইতিহাসের গতি প্রকৃতি আমাদের কাছে শুধুমাত্র কিছু কাহিনী হয়ে থাকবে, তার ভিতরের টানাপোড়েন আমাদের কাছে চিরকালের জন্য অধরা থেকে যাবে। মোটামুটি এই পর্যন্ত সাম আপ করে আমি শেষ করছি। পরের ক্লাসে আমি মেটারনিক সিস্টেমের এই যে টানাপোড়েন, সেটাকে দেখবার চেষ্টা করব, এবং সেটার মধ্যে দিয়ে ইউরোপের 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধের ইতিহাসের একটা মৃদু পদধ্বনি আমি শোনাবার চেষ্টা করব, যার বাকি দায়িত্বটা থাকবে ছাত্রছাত্রীদের হাতে। আজকে এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ স্যার। দেখতে দেখতে আমরা নবম আলোচনাটিও আজকে কমপ্লিট করলাম। আমরা শুরু করেছিলাম এক এক করে 9টা আলোচনা হয়ে গেল। আগামী বুধবার দশম তথা এই আলোচনা যে চক্র, তার শেষ আলোচনা থাকবে। আপনারা যারা এই আলোচনাটা শুনলেন, আমাদের শুরুতে একটুখানি বোধহয় যান্ত্রিক ত্রুটি হয়েছিল, যে কারণে প্রথমের দিকে অবশ্য স্যারের আলোচনাটা শোনা গেছে, স্যারের আলোচনার প্রথম থেকেই শোনা গেছে, কিন্তু আমার কথা প্রথমের দিকে শোনা যায়নি। তাই আমি একটুখানি বলে নিই যে পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেল, আপনারা যারা ইতিহাস নিয়ে চর্চা করছেন এবং যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাস চর্চা করেন, তাদের জন্য কিন্তু একটা অনবদ্য চ্যানেল, যেটা ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু খুব সুন্দর করে ইতিহাসের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা রয়েছে। এছাড়া আপনারা যারা আমাদের এই যে বিগত যে আলোচনাগুলো হয়ে গেছে, অর্থাৎ আজকে নবম আলোচনা, বিগত যে 8টি আলোচনা, যারা এই আলোচনাগুলো শোনেননি, তারাও কিন্তু আমাদের এই এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এই ইউটিউব চ্যানেলে ভিজিট করে বিগত আলোচনাগুলো শুনে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আপনাদেরও প্রত্যেককে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক রাত 9টায়। আমাদের এই যে 10টি আলোচনা সিরিজ, লেকচার সিরিজ চলছিল, আগামী বুধবার তার 10ম আলোচনায় আমরা উপস্থিত হব। থ্যাংক ইউ সো মাচ।